নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকের থাম্বনেলটা যেটা নিয়ে করেছি যে মুক্ত নয় ঢাকলেন, কিন্তু শেষ পর্যন্ত ঘর পাবেন তো সায়নী ঘোষ। মানে তৃণমূলের যারা বিদ্রোহী সাংসদ, যারা দল ছেড়ে বেরিয়ে গিয়ে আলাদা করে স্পিকারকে চিঠি দিয়ে এনডিএ ব্লকের সঙ্গে থাকবেন বলে জানা যাচ্ছে। মানে কাকলি ঘোষ দস্তিদার সাংসদ, যিনি আর কি এসব দাবি টাবি করছেন, বা আরো কিছু সাংসদ দাবি করছেন। তো তার মধ্যে রিসেন্ট হচ্ছে ইনক্লুশন হয়েছে সায়নী ঘোষ। তো তিনি বৃহস্পতিবার যখন কলকাতায় ফেরেন তখন মুখে ওই মাস্ক দিয়ে, চোখে সানগ্লাস পরে, হেয়ার স্টাইল পাল্টে, মাথায় টুপি টুপি দিয়ে, এবং যে সাদা শাড়ি সায়নী সম্ভবত পরে থাকেন, তার বদলে হচ্ছে ওই টি শার্ট, যে জিন্স এসব পরে টরে এয়ারপোর্ট ছেড়ে বেরিয়েছেন। তাকে দেখলে চট করে আপনি বুঝতে পারবেন না দূর থেকে। তো তার সেই হচ্ছে ওই যে তিনি যে মুখ ঢেকেছেন বা এইসব করেছেন, সেই নিয়ে কুণাল ঘোষ কটাক্ষ করেছেন, আর অনেক কিছু হয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে বিদ্রোহী দলে তো সায়নী ঘোষ নাম লিখেছেন, কিন্তু বিদ্রোহী দলের শেষ পর্যন্ত তিনি জায়গা পাবেন তো? কারণ যখন প্রথম বিদ্রোহ শুরু হয়েছিল তৃণমূলের এই লোকসভা সদস্যদের মধ্যে, তখন সায়নী ঘোষ অনেক বড় বড় কথা বলেছিলেন। যারা এই সময় দল ছেড়ে চলে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাচ্ছেন, তারা হচ্ছে বেঈমান, মুক্তমুখ গদ্দারি করছেন। তারপরে তিনি গিয়ে আবার নাম লিখিয়েছেন। কিন্তু বিজেপির মধ্য থেকে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা বা চর্চা শুরু হয়েছে যে কেন সায়নী ঘোষ কে অফার করা হলো বা তাকে নেওয়া হলো, বা তিনি কেন এই কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে জুড়লেন, যিনি বিভিন্ন সময় বিতর্কিত কথাবার্তা বলেছেন, তাকে নিয়ে চলতে হবে। এইসব হয়েছে। একজন প্রাক্তন সাংসদ, যিনি বিজেপি নেতা, তিনিও তার ফেসবুক পোস্টে সায়নীর একটা বক্তৃতা দিয়ে হচ্ছে কিছু কমেন্ট করেছেন। তো আমি সেই বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। তার আগে দর্শক বন্ধুদের কাছে জানিয়ে রাখি যে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যে বেল বাটনটি চাপুন এবং অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন তার নোটিফিকেশন। আর দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসছি যে আজকের যে থাম্বনেল, যে মুক্ত নয় ঢাকলেন, কারণ বৃহস্পতিবার দিন সায়নী ঘোষ হচ্ছে দিল্লি থেকে কলকাতায় ফিরে এসছেন। ফেরার সময় তিনি একটা অদ্ভুত পোশাকে ছিলেন। হয়তো নিজেকে গোপন রাখার জন্য হয়তো তিনি সেটা করেছিলেন। এরকম একটা মুখে মাস্ক টাস্ক লাগিয়ে, চোখে গগলস টগলস দিয়ে, মাথায় টুপি পরে। তো এয়ারপোর্ট থেকে সাংবাদিকরা চিনতে পেরেছিলেন, তার কিছু প্রতিক্রিয়া নেওয়ার জন্য চেষ্টা করেছেন। তিনি সরাসরি গাড়িতে উঠে চলে যান। তো তারপরে যেটা হয়েছে যে কুণাল ঘোষকে এই ব্যাপারে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেন, তো কুণাল ঘোষ সায়নীকে নিয়ে একটু তাচ্ছিল্য, একটু কটাক্ষ করেছেন। তা কুণাল ঘোষ সায়নী সম্পর্কে কি বলেছিলেন আমি আপনাদের একটু শুনিয়ে দিই, শুনুন কুণালের কথা। সায়নী ঘোষের আমি এয়ারপোর্ট থেকে বেরোনোর একটি ছবি দেখলাম আপনাদের সব চ্যানেলে। তাতে আমার দেখে মনে হচ্ছিল যে আপনারা বোধহয় করোনার সময়ের ছবি আপনারা দেখাচ্ছেন, কারণ মুখ টুক ঢাকা। মানে করোনার সময় আমরা যেসব, আপনারা আগে চেক করুন ওটা আজকের ছবি কি ছবি নয়। হঠাৎ এত না না তাহলে উনি এত মুখ ঢাকতে যাবেন কেন? উনি এমন কি করেছেন যে মুখ ঢেকে চলাফেরা করবেন? আপনারা শুনলেন কুণালের কথা। তো এরপরে যেটা হয়েছে যে অনুপম হাজরা, বিজেপি নেতা, বীরভূমে বোলপুরের একসময় সাংসদ ছিলেন তৃণমূলে, তারপরে তিনি বিজেপিতে যোগদান করেন, এখন বিজেপি নেতা। তো অনুপম হাজরা সায়নীর একটি ভিডিও দিয়ে তিনি তার ফেসবুকে পোস্ট করেছিলেন, যে ভিডিওটা আমি শোনাচ্ছি না, একটা জ্বালাময়ী বক্তৃতা, যেখানে নরেন্দ্র মোদীকে আক্রমণ করা হচ্ছে, বিজেপিকে প্রবল ভাষায় আক্রমণ করেছেন। তো সেই ভিডিওটা রেখে অনুপম হাজরা তার ফেসবুক পোস্টে লিখেছেন, কাটা দিচ্ছে এই ভেবে যে এরকম জ্বালাময়ী বক্তৃতা দেওয়া একজন বাচাল জননেত্রী গতকাল আমাদের জোটসঙ্গী হিসাবে আমাদের সমর্থন করার উদ্দেশ্যে আগ্রহ প্রকাশ করেছেন। পিসির মতোই সেম টাইপের সাদা হাওয়াই চপ্পল পরা একজন লো বাজেট মমতা ব্যানার্জিকে পেয়ে আমরা আবেগে আপ্লুত, বিগলিত, উদ্বেলিত, অভিভূত, বিস্মিত, শিহরিত, মর্মাহত। মানে বুঝতেই পারছেন, একটু কটাক্ষ, একটু তাচ্ছিল্য, সব রকম। প্লাস বিজেপি নেতৃত্বের সঙ্গে তার এখন একটা মন কষাকষি চলছে। সেই জন্য যে বিজেপি নেতৃত্ব কিভাবে হচ্ছে সায়নী ঘোষকে নেওয়ার ব্যাপারে আপত্তি করল না। যেমন যেটা শোনা গিয়েছে যে এই বিজেপির যে অপারেশন লোটাস, মানে তৃণমূলকে ভাঙার যে অপারেশন, সেই অপারেশনটা চালিয়েছেন পদ্ম শিবিরের পক্ষ থেকে ভূপেন্দ্র যাদব, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী, এবং হচ্ছে সঙ্গে নিশিকান্ত দুবে,
যার নাম আপনারা শুনেছিলেন, মহুয়া মৈত্রের ব্যাপারে, যিনি অভিযোগ করেছিলেন, যার অভিযোগের ভিত্তিতে মহুয়া মৈত্র সাংসদ পদ খারিজ হয়ে গেছিল, সেই নিশিকান্ত দুবে, এরাই মেন অপারেশনটা চালিয়েছেন। প্লাস শুভেন্দু অধিকারী তো রয়েছেন, তিনি পুরনো তৃণমূল, তিনি তৃণমূলে ছিলেন। আজকে যারা যেসব এমএলএরা দল ছেড়ে বেরিয়ে গেছেন, একসঙ্গে অনেকের সঙ্গে তিনি রাজনীতি করেছেন। দু একজন নতুন যারা সিনেমা জগৎ থেকে এসছে তাদের ছাড়া মোটামুটি সবাইকেই শুভেন্দু অধিকারী চেনেন, ব্যক্তিগতভাবে চেনেন, একসঙ্গে দল করেছেন। শুভেন্দু অধিকারীর একটা মদত ছিল, এটা শোনা গেছে। প্লাস এরা যেমন বিজেপি নেতৃত্বের পরিষ্কার নির্দেশ ছিল মহুয়া মৈত্রকে যেন অফার না করা হয়, মানে মহুয়া যাতে কিছুতেই বিদ্রোহী ব্লকে না আসে, কারণ মহুয়াকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা রয়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের। মহুয়াকে সাংসদ পদ থেকে বহিষ্কার করার পরেও মহুয়া আবার জিতে এসে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছিলেন সংসদে দাঁড়িয়ে। তো এইসব কারণ ছিল। তো এখন যেটা হয়েছে যে সায়নী তো করেছেন, কিন্তু এখন বিজেপির মধ্যে থেকেই নানান ধরনের চর্চা শুরু হয়েছে। আমি বৃহস্পতিবার শুক্রবার বিজেপির কিছু নেতার সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে সায়নী একটা শিবলিঙ্গ নিয়ে একটা বিতর্কিত মন্তব্য করেছিলেন কয়েক বছর আগে, এই নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। তা সেটা আমাদের হিন্দু ধর্মকে আঘাত করা, এসব ব্যাপার রয়েছে সায়নীর বিরুদ্ধে। তো সেই সায়নী হঠাৎ প্রথমে তিনি তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, যারা দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন সাংসদরা, তাদের সমালোচনা করেছিলেন। সায়নীকে তারপরে যখন দল ভাঙা হয়, তারপরে যখন নতুন করে কমিটি হয়, সায়নীকে সেখানে যুব তৃণমূলের প্রেসিডেন্ট করা হয়েছিল। তারপর আবার সায়নী 24 ঘন্টার মধ্যে মত চেঞ্জ করে তিনি আবার বিদ্রোহী শিবিরে গেছেন। সায়নী আবার সই করেছেন বলেও কাকুলি শিবির থেকে দাবি করা হচ্ছে। তো এরকম অবস্থাতে নিশ্চিতভাবে সায়নী হয়তো বুঝতে পারছেন যে এরপরে কলকাতাতে গিয়ে মুখ দেখানোটা একটু অসুবিধা নিশ্চিতভাবে আছে। কারণ হয় তার একটা ভয় থাকতে পারে যে তিনি চলে গেছেন, যে তাকে আর তো চোর শব্দ শুনতে হবে না। কিন্তু চোর বলে অনেকে ভয় পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে চোর বলে শুনতে হতে পারে। তাই হয়তো তিনি যে বেইমান শুনলো, ঠিক আছে, বেইমানদের শিবিরে না চলে গেলাম, কিন্তু বেইমানদের শিবিরে চলে গেল, তিনি কি তাহলে ঘরবন্দি হয়ে থাকবেন, নাকি তার নিজের কেন্দ্রে যাবেন? তো সে নিজের কেন্দ্রে গেলে আবার কি অভ্যর্থনা পাবেন, সেটা নিয়ে তার নিশ্চিত ভয় আছে। সেই কারণে তো মুখ ঢাকতে পারেন। প্রেস হয়তো জিজ্ঞেস করতে পারে যে আপনি এতদিন বিপ্লব করলেন, যখন এমপিরা বেরিয়ে গেল, সেই বিপ্লবে করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে যুব তৃণমূলের সভাপতি করলো, তারপর আপনি আবার পাল্টি খেলেন। এসব প্রশ্নের জন্য ভয় পেতে পারেন। কি কারণে ভয় আমি জানি না। তবে এই 20 জন যারা অভিযোগ, মানে যারা শোনা যাচ্ছে, আমি শোনা যাচ্ছি বলছি কারণ অনেক জটিলতা রয়েছে। এরা বলছে যে স্পিকারকে চিঠি দেওয়া হয়েছে, আবার স্পিকার অফিস থেকে এখনো বলছে না এদের চিঠি পাইনি, এসব নিয়ে একটা তালগোল পাকাচ্ছে। তো যারা শোনা যাচ্ছে যে এরা যারা গেছে 19 জন 20 জন, তারা অনেকে আবার ভয় পাচ্ছে যে এবার তো দিল্লিতে তো বসে থাকলাম, সবকিছু হলো, কেন্দ্রে ফিরে যাচ্ছে, বাড়িতে থাকলে একরকম, নিজের নির্বাচনী ক্ষেত্রে গেলে সেখানে কিরকম ধরনের অভ্যর্থনা তাদের সঙ্গে হবে, ভোটাররা কি করবেন, তৃণমূল কর্মীরা যারা ডেডিকেটেড, যারা এই নেতাদের জোড়াফুল চিহ্নে জেতানোর জন্য প্রাণপণ পরিশ্রম করেছেন, তাদের কাছ থেকে কিরকম অভ্যর্থনা পাবো, এইসব ভয় কাকুলি ঘোষ দস্তিদার বা অন্য অনেকের মধ্যে ঢুকেছে হয়তো। তবে যাই হোক, তাদের পারপাস সার্ভ হয়ে গেছে। তো আমি যেটা বলতে চাইছিলাম টাইটেলে, যে এখনো দম কাকে বলে দেখিয়ে দিয়েছেন প্রতিমা মণ্ডল, জয়নগরের লোকসভা সাংসদ। তিনি বৃহস্পতিবার দিন একটি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছেন যে আপনি জাননি, কেন জাননি, বা যারা গেছে তাদের সম্পর্কে প্রতিক্রিয়া দিতে বলেছেন। তা তিনি বলেছেন যে আমার এখনো কোনো ধারণা নেই যে কেন তারা গিয়েছে, উত্তরটা জানলে হয়তো বলতে পারতাম। আমার জয়নগর লোকসভা কেন্দ্রের 18-19 লক্ষ ভোটার আমাকে নির্বাচিত করেছে তাদের পাশে থেকে কাজ করার জন্য। ভোটে দাঁড়ানোর সময় আমার কর্মীরা আমার সঙ্গে কাজ করেছে। কেন্দ্রের মানুষ তাদের পাশে থেকে কাজ করার জন্য আমাকে নির্বাচিত করেছে, একটা আমার দায়বদ্ধতা রয়েছে। তাদের ফেলে আমি কি করে চলে যাই বিরোধী শিবিরে? আমার এখনো কোনো ধারণা নেই কেন গিয়েছে। যদি এই কেনর উত্তরটা আমি জানতে পারতাম, তাহলে আমিও কিছু মানে বলতে পারতাম। আমার এই কেনর উত্তর জানা নেই, কারণ আমি মনে করি জয়নগর লোকসভা কেন্দ্রের 18 থেকে 19 লক্ষ ভোটার আমাকে 5 বছরের জন্য নির্বাচিত করেছে, তাদের পাশে থেকে সাথে থেকে কাজ করবার জন্য। তাহলে আমি 29 পর্যন্ত তাদের
জন্যই কাজ করব। যখন আমি ইলেকশনে দাঁড়িয়েছি, ভোটে দাঁড়িয়েছি, তারা আমার হয়ে যেভাবে পরিশ্রম করেছে, কাজ করেছে, আমি যখন ক্লান্ত হয়ে পড়েছি, আমার সামনে জলের বোতলটি কিন্তু তারাই এগিয়ে দিয়েছে। যদি বৃষ্টি পড়েছে, ছাতাটা তারাই দিয়েছে। তাহলে সেই মানুষ তো বিশ্বাস করে ঘাসের উপরে জোড়া ফুলে আমাকে ভোট দিয়েছে। আমি তো তাদেরকে ফেলে যেতে পারি না, তাদেরকে অপমান করার কোনো অধিকার আমার নেই। তো অনেকেই বলছেন যে এই বাজারে হচ্ছে প্রতিমা মণ্ডল খুব লো প্রোফাইলে থাকে, তার একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে। তিনি এক সময়কার কংগ্রেসের মন্ত্রীর মেয়ে গোবিন্দ নস্করের, তার একটা বিরাট, গোবিন্দ নস্কর দীর্ঘদিন বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্করের আমলে। তা প্রতিমা মণ্ডল এই বাজারে যেটা করেছেন, অনেকেই বলছেন যে সত্যিকারে তার দম আছে, তিনিও গা ভাসিয়ে দিতে পারতেন। কারণ তার পাশের কেন্দ্র মথুরাপুরে বাপি হালদার, যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্বাচিত করে তাকে টিকিট দিয়েছিলেন লোকসভায়, তিনিও হচ্ছে বিদ্রোহী শিবিরে চলে গিয়েছেন। কিন্তু প্রতিমা যাননি, শুধু না, প্রতিমা এই ধরনের কথা বলছেন। তো এখন হচ্ছে অনেকেই বলছেন যে প্রতিমা হয়তো যাননি, প্রতিমা এখন একটা কি অবস্থা, দল কি থাকবে, একটা অনিশ্চয়তার মধ্যে নিশ্চিত পড়েছেন। কিন্তু প্রতিমার একটা দম আছে যে তিনি কেন্দ্রে গিয়ে হচ্ছে দাঁড়াতে পারবেন, কেন্দ্রের মানুষের সামনে এবং কর্মীদের সামনে, এবং কর্মীরা তাকে আজ যাই হোক বেইমান বলবে না, এবং কেন্দ্রের মানুষের বেইমান বলবে না। তিনি বলেছেন 3 বছর এখন আমাদের কাজ করতে হবে, আমাদের 5 বছরের জন্য জিতিয়েছেন। কিন্তু অন্য যারা আছে, সায়নী ঘোষ ভিড়েছেন ওই দলে, কিন্তু শেষ পর্যন্ত বিজেপির আপত্তিতে সায়নী ঘর পাবেন তো, মানে বিদ্রোহী শিবিরের ঘরে তিনি থাকতে পারবেন তো, এই প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।